দু হাত ছড়িয়ে কাকাবাবু বললেন, আহ, কি আরাম! চোখ একেবারে জুড়িয়ে গেল। মাথার মধ্যেও কি শান্তি! জানিস সন্তু, এমন সুন্দর দৃশ্য তেমন ভালো লাগে না যদি মনের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকে। এবারে সব ঝামেলা চুকে গেছে। আর কোথাও দৌড়োদৌড়ি করতে হবে না। সন্তুও মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। এক একটা জায়গায় এসে মনে হয় এমন চমৎকার দৃশ্য যেন পৃথিবীর আর কোথাও নেই। পাহাড়ের চূড়ায় লাইট হাউস, আর ঠিক যেন পায়ের নিচেই সমুদ্র। পাহাড় এখানে খাড়া নেমে গেছে, সমুদ্র এখানে একেবারে গাঢ় নীল। যতদূর দেখা যায় আকাশ আর সমুদ্র। শুধু অনেক দূরে একটা সাদা রঙের জাহাজ এখান থেকে দেখাচ্ছে ছোট্ট খেলনার মতন। জোজো বসে আছে একটা পাথরের ওপর। তার বেশ শীত করছে। শহরের মধ্যে এখন বেশ গরম, কিন্তু এখানে হু হু করছে হাওয়া, তাতে কাঁপুনি লাগে। জোজো এমনিতেই শীতকাতুরে, তার এখন সমুদ্র দেখার মন নেই। সে ভাবছে কতক্ষণে হোটেলে ফিরে যাবে। এই লাইট হাউস পাহাড়ে প্রত্যেক দিন সাধারণ মানুষদের আসতে দেওয়া হয় না। কাকাবাবুদের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। বেশি লোকজন এসে হল্লা করলে এমন সুন্দর জায়গাটা এত ভালো লাগতো না। কাকাবাবু বললেন, বিশাখাপত্তনম জায়গাটা এই জন্য আমার খুব পছন্দ। এখানে পাহাড় আর সমুদ্র একসঙ্গে দেখা যায়। ভারতে এরকম জায়গা আর নেই। সন্তু বলল, এত উঁচু থেকে আগে কখনো সমুদ্র দেখিনি, ঠিক যেন প্লেন থেকে দেখা। কাকাবাবু জোজোর দিকে তাকিয়ে বললেন, আমাদের জোজো এত চুপচাপ কেন? সন্তু জিজ্ঞেস করলো, কিরে জোজো, তুই এরকম পাহাড়ের ওপর থেকে সমুদ্র দেখেছিস আগে? জোজো বলল, অনেকবার। জোজো এত সংক্ষেপে কোনো প্রশ্নের উত্তর দেয় না। সন্তু ভেবেছিল জোজো বোধ হয় কামচাটকা কিংবা উলান বাতর এই ধরনের কোনো জায়গার নাম বলবে। সে একটু অবাক হলো। কাকাবাবু বললেন, আমরা এখন ভূগোল পড়ে জেনে গেছি পৃথিবীতে কত সমুদ্র আছে, কোন সমুদ্র কত বড়। তবু এরকম সমুদ্রের ধারে দাঁড়ালে মনে হয় এর যেন শেষ নেই। আদিকালের মানুষদের তো গোটা পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কলের জাহাজও আবিষ্কার হয়নি, তখনও যারা নৌকোয় চেপে সমুদ্রে ভেসে পড়েছিল তারা কত সাহসী ছিল। সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু, রামায়ণে যে পুষ্পক রথের কথা আছে সেটা নিশ্চয়ই কল্পনা? কাকাবাবু বললেন, কল্পনা তো নিশ্চয়ই। পুষ্পক রথ মানে তো এরোপ্লেন। তার আবিষ্কার হয়েছে বলতে গেলে এই তো সেদিন। তার আগে আকাশে ওড়ার কোনো উপায়ই মানুষের জানা ছিল না। তবে কল্পনায় সবসময়ই মানুষ যেখানে ইচ্ছে উড়ে যেতে পারে। সন্তু বলল, তাহলে বাল্মীকি কি করে আকাশ থেকে সমুদ্র দেখার বর্ণনা লিখলেন? কাকাবাবু বললেন, বড় বড় কবিরা কল্পনায় অনেক কিছু দেখতে পান। সত্যি, রাম যখন লঙ্কা থেকে সীতাকে নিয়ে পুষ্পক রথে ফিরছেন, তখন আকাশ থেকে সমুদ্রের যা বর্ণনা দিয়েছেন তাতে সত্যিই যেন মনে হয় তিনি নিজের চোখে দেখেছেন। জোজো উঠে দাঁড়িয়ে বলল, সন্তু, দেখ তো আমার জ্বর এসেছে কিনা। সন্তু জোজোর কপালে হাত দিল, বুকে হাত দিল, তারপর বলল, কই না তো। জোজো বলল, তবে আমার এত শীত করছে কেন? সন্তু বলল, তোর শীত করছে? বাতাস একটু ঠান্ডা ঠান্ডা, আমার তো চমৎকার লাগছে, জুড়িয়ে যাচ্ছে শরীর। জোজো বলল, তাহলে বোধহয় আমার খুব খিদে পেয়েছে। কাকাবাবু হেসে বললেন, বোধ হয়? আমাদের খিদের সময় সত্যি সত্যি খিদে পায়, আর জোজোর বোধ হয় খিদে পায়। তাহলে চলো ফেরা যাক, সন্ধেও হয়ে আসছে। সন্তু বলল, একটু আগেই তো আমরা চারখানা করে কচুরি ও জিলিপি খেলাম। কাকাবাবু বললেন,
সমুদ্রের হাওয়ায় তাড়াতাড়ি হজম হয়ে যায়। তারপর তিনি সামনের দিকে তাকিয়ে আপন মনে বললেন, দুদিকে ছড়িয়ে আছে দুই কালো সাগরের ঢেউ, মাঝখানে আজ এই সময়ের ক্ষণিকের আলো। দেখ, নীল সমুদ্রের রং এর মধ্যেই কীরকম কালো হয়ে আসছে, আর সেই জাহাজটা এখন ঝলমল করছে আলোয়। সন্তু জিজ্ঞেস করলো, এটা কার কবিতা? কাকাবাবু বললেন, জীবনানন্দ দাশ। তোরা পড়িসনি বোধ হয়, পড়ে দেখিস, তোদের এই বয়সটাই তো কবিতা পড়ার বয়স। লাইট হাউসের কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়ে কাকাবাবু ফেরার পথ ধরলেন। রাস্তাটা পাহাড়ের গা দিয়ে ঘুরে ঘুরে গেছে। একদিকে আলোয়ালা শহর, অন্যদিকে অন্ধকার সমুদ্র। কাকাবাবু বললেন, আমাদের জোজো সাহেবের মেজাজ খারাপ। সত্যি খুব খিদে পেয়েছে, বুঝতে পারছি। রাত্রিরে প্রফেসর ভার্গবের বাড়িতে নেমন্তন্ন, ভালোই খাওয়াবে মনে হয়। সন্তু বলল, নিরামিষ? কাকাবাবু একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, আমি আগের দুবার খেয়েছি, ওরা মাছ মাংস খায় না, তা নিরামিষই বা খারাপ কি? নিরামিষেও অনেক ভালো খাবার হয়, অনেক রকম মিষ্টি। সন্তু বলল, যতই ভালো ভালো নিরামিষ খাবার থাকুক, একটু মাছ বা মাংস না থাকলে ঠিক যেন জিভের স্বাদ মেটে না। কাকাবাবু বললেন, ওসব নিছক অভ্যেসের ব্যাপার, ইচ্ছে করলেই অভ্যেস বদলানো যায়। এখন থেকে আমি শুধু নিরামিষই খাবো ভাবছি। হঠাৎ কাকাবাবু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন, জোজো তাকে ধরে ফেলল। ক্রাচ নিয়ে পাহাড়ের উপরে ওঠা যেমন শক্ত, নামাও মোটেই সহজ নয়। অবশ্য পুরোটা নামতে হবে না, কাছেই একটা সমতল জায়গায় গাড়ি রাখা আছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সন্তু, টর্চ আনিসনি? সন্তু বলল, এই রে, সেই সকালবেলা বেরিয়েছি, টর্চ আনার কথা মনেই পড়েনি। ঠিক তখনই সামনের দিকে দুটি জোরালো টর্চ জ্বলে উঠল। একজন কেউ বলে উঠল, হল্ট, রেজ ইয়োর হ্যান্ডস। কাকাবাবু বললেন, এ আবার কি? যার হাতে টর্চ থাকে তাকে দেখা যায় না, শুধু একটা কালো ছায়ামূর্তি। সে কয়েক পা এগিয়ে এসে ইংরেজিতে বলল, মিস্টার রাজা রায়চৌধুরী, মাথার ওপর হাত তুলে দাঁড়াও। তোমার সঙ্গের ছেলে দুটিকেও তাই করতে বলো। কাকাবাবু বললেন, কেন, হাত তুলে গৌরাঙ্গ হতে হবে কেন? আমি ক্রাচ নিয়ে চলি, দুহাত তুললে ক্রাচ ধরব কি করে? লোকটি এবার ধমকের সুরে বলল, ক্রাচ ফেলে দিয়ে এক পায়ে দাঁড়াও। তোমার দিকে রিভলভার তাক করা আছে, যা বলছি চটপট শোনো। কাকাবাবু বিরক্তির সঙ্গে বললেন, এ কি উটকো ঝামেলা? তুমি কে? তোমার সঙ্গে আমার কিসের শত্রুতা? লোকটি বলল, হাত তুলতে আর দেরি করলে আমি গুলি চালাবো। কাকাবাবু বললেন, সন্তু, জোজো, হাত তুলেই ফেল, এত করে যখন বলছে। তিনি ক্রাচ দুটো মাটিতে ফেলে দিলেন। লোকটি বলল, রাজা রায়চৌধুরী, আমি তোমাদের এখনই কোনো ক্ষতি করব না, তবে তোমাকে একটি কাজ করতে হবে। পিন্টু ডিমেলোকে পুলিশের হাত থেকে তোমাকে ছাড়িয়ে আনতে হবে। কাকাবাবু যেন আকাশ থেকে পড়লেন। দারুণ অবাক হয়ে বললেন, পিন্টু ডিমেলো, সে আবার কে? এই রকম কারুকে আমি চিনি না, নামও শুনিনি। লোকটি বলল, তুমি তার নাম শুনোনি? তুমি ধুমল কোলকে তো জানো, তুমি তাকে অ্যারেস্ট করে জেলে ভরিয়ে দিয়েছ, সেই সূত্রে কাল পিন্টু ডিমেলোও ধরা পড়েছে। কাকাবাবু বললেন, আমি কারুকে অ্যারেস্ট করব কি করে? আমি কি পুলিশ নাকি? ধুমলকোল মানে যে লোকটা মুঘল বাদশাদের আমলের টাকা জাল করে, এক একটা টাকার দাম 10-15 লাখ টাকা। এটা একটা দারুণ বড় ব্যবসা। আমি জাল টাকাগুলো ধরে ফেলে ধুমলকোলের ডেরার সন্ধান দিয়েছি সরকারকে, তারপর পুলিশের কাজ পুলিশ করেছে। ধুমলের দলে কে যে ছিল আমি তা জানবো কি করে? লোকটি বলল, ধুমলটা একটা বাজে লোক, ওকে সারা জীবন জেলে ভরে রাখো,
কিংবা ফাঁসি দাও, যা খুশি করো, কিন্তু পিন্টু ডিমেলোকে ছেড়ে দিতেই হবে, আর সে দায়িত্ব নিতে হবে তোমাকে। কাকাবাবু বললেন, আমি দায়িত্ব নেব? আমি ছেড়ে দিতে বললেও পুলিশ ছাড়বে কেন? লোকটি বলল, কেসটা তো টাকা জাল করার। তুমি বলবে ডিমেলোর নামে কোনো চার্জ নেই, ওসব বাজে কাজ ডিমেলো করে না। ডিমেলো ইচ্ছে করলে ওরকম 5টা ধুমলকে কিনে আবার বিক্রি করে দিতে পারে। ধুমলটা নিজের দোষ ঢাকার জন্য ডিমেলোর নাম বলে দিয়েছে। পুলিশ যখন আসে তখন ডিমেলো ঘুমিয়েছিল, তাই পালাতে পারেনি। কাকাবাবু বললেন, খুবই আফসোসের কথা। পুলিশের আগে থেকে খবর দিয়ে আসা উচিত ছিল। লোকটা বলল, পুলিশ এর আগেও একবার হঠাৎ ডিমেলোকে ধরেছিল। সেবার ওর নামে 5টা খুনের চার্জ দিয়েছিল, একেবারে ফলস চার্জ। আমাদের লাইনে সবাই জানে ডিমেলো এ পর্যন্ত নিজের হাতে মাত্র 2টো মার্ডার করেছে। 5টা হতে এখনো দেরি আছে। পুলিশ সে দুটোরও প্রমাণ পায়নি। কাকাবাবু বললেন, 2টো মার্ডার তো অতি সামান্য ব্যাপার, অন্তত 5টা না হলে শাস্তির প্রশ্নই ওঠে না। জোজো আর সন্তু চুপ করে সব শুনছে। এই সময় জোজো হু হু করে হেসে উঠল। লোকটি তার দিকে ফিরে বলল, শাট আপ। কাকাবাবু বললেন, আমি তো চোর ডাকাত কিংবা খুনিদের নিয়ে কারবার করি না, ওসব আমার এখতিয়ারের বাইরে। তুমি ডিমেলোকে ছাড়াবার জন্য আমার কাছে এসেছো কেন? বরং কোনো মন্ত্রীর কাছে গেলে। লোকটি বলল, এখন অন্য পার্টির সরকার, মন্ত্রী টন্ত্রীতে সুবিধে হবে না। পুলিশের বড় কর্তারা সবাই তোমার কথা শোনে। এখনো কেস ওঠেনি, তুমি বললে ছেড়ে দেবে। আমরা ওকে চুপচাপ ছাড়িয়ে নিতে চাই। কাকাবাবু বললেন, প্রথম কথা, পুলিশের কর্তারা আমার এর অন্যায় অনুরোধ শুনবেন না। দ্বিতীয় কথা, আমি এরকম অন্যায় অনুরোধ করতে যাবই বা কেন? লোকটি বলল, অন্যায় আবার কি? টাকা জাল করার কেসের সঙ্গে ডিমেলোর কোনো সম্পর্ক নেই। ধুমলকোল ইচ্ছে করে তাকে জড়িয়েছে। তুমি টাকা জাল করার ব্যাপারটা ধরতে এসেছো। তুমি বলবে ডিমেলো তোমার কেসের বাইরে? কাকাবাবু বললেন, এসব কোর্টেই প্রমাণ হবে। তোমার বা আমার মুখের কথার কোনো মূল্য নেই। লোকটি এবার বিরক্তভাবে বলল, বললাম না কেসটা কোর্টে ওঠার আগেই সব ব্যবস্থা করতে হবে, কালকের মধ্যেই। তারপর সে হাঁক পারল, ভিকো, ভিকো। এবার দেখা গেল অন্ধকারে আর একটি লোক দাঁড়িয়ে আছে। সে এগিয়ে এলো। এরই মধ্যে একটু একটু করে চাঁদের আলো ফুটেছে। তাতে দেখা যাচ্ছে যার হাতে টর্চ আর রিভলভার সে লম্বা ছিপছিপে, আর ভিকো নামে লোকটি গাঁটটা গোট্টা। লম্বা লোকটি বলল, রায়চৌধুরী, তোমার সঙ্গের একটি ছেলেকে আমি সঙ্গে নিয়ে যাব। ডিমেলো ছাড়া না পেলে সে মুক্তি পাবে না, তবে ওর ক্ষতি করা হবে না। কাকাবাবু এখনো হালকাভাবে বললেন, ওদের একজনকে নিয়ে যাবেন? সর্বনাশ, ওরা দারুণ বিচ্ছু ছেলে, তোমাকে একেবারে জ্বালাতন করে মারবে। লোকটি কোনো রসিকতার ধার ধারে না, গম্ভীরভাবে বলল, সে আমি বুঝবো। ভিকো, এই ছেলেটাকে ধরো। সে টর্চের আলো ফেললো জোজোর মুখে। সন্তু সঙ্গে সঙ্গে বলে উঠল, ওকে নয়, ওকে নয়, ওর বদলে আমাকে নিন। জোজো বলল, না না, আমাকে বলছে। সন্তু বলল, না জোজো, উনি দুজনের একজনকে বলেছেন, আমিই যাচ্ছি। জোজো বলল, তুই অত হিংসুটে পনা করছিস কেন রে? আমার কথা আগে বলেছে, আমার ফার্স্ট চান্স। সন্তু বলল, তুই খিদে সহ্য করে থাকতে পারবি না। জোজো বলল, কে বলেছে পারবো না? আমি একবার রকি অ্যান্ডি যে আটকা পড়ে 13 দিন না খেয়েছিলাম, দরকার হলে আমি সব পারি। লম্বা লোকটি বলল, অত কথা কিসের? ভিগো, ওই ছেলেটাকেই ধরে নিয়ে চলো। ভিগো জোজোর কাঁধে হাত দিয়ে জামার কলারটা খিমচে ধরল। এইবার কাকাবাবু গর্জে উঠে বললেন, খবরদার, ওর গায়ে হাত দেবে না। আমার সঙ্গে এখনো কথা শেষ হয়নি। তিনি জোজোকে আড়াল করার জন্য এগিয়ে আসতে গেলেন, আবার একটা পাথরে পা লেগে আছাড় খেয়ে পড়লেন। খুব জোরে মাথা ঠুকে গেল। তারপর তিনি আর কোনো শব্দও করলেন না, উঠেও বসলেন না। লম্বা লোকটি টর্চ ফেলল কাকাবাবুর মুখে। কাকাবাবু চিত হয়ে পড়ে আছেন হাত পা ছড়িয়ে।
চোখের পাতা খোলা, চোখের মনি স্থির। সন্তু হাঁটু গেড়ে পাশে বসে পড়ে ডাকতে লাগলো, কাকাবাবু, কাকাবাবু। কোনো সাড়া নেই। সন্তু কাকাবাবুর বুকে মাথা রেখে হৃদস্পন্দন শোনার চেষ্টা করলো। লম্বা লোকটি জিজ্ঞেস করলো, কি হলো, অজ্ঞান হয়ে গেছে? সন্তু অদ্ভুত ফ্যাকাশে গলায় বলল, বুঝতে পারছি না, মনে হচ্ছে হার্টবিট নেই। জোজো চেঁচিয়ে বলল, কি বলছিস সন্তু? নাকের কাছে হাত নিয়ে দেখ। লম্বা লোকটি বলল, হার্টবিট নেই মানে? বললেই হলো, একটা আছাড় খেয়েই। ওসব ভরং আমার কাছে খাটবে না, তুমি সরে যাও, আমি দেখছি। সে টর্চটা ভিকোর হাতে দিয়ে হাঁটু গেড়ে বসলো কাকাবাবুর পাশে। তারপর কড়া গলায় বলল, রায়চৌধুরী, আমার সঙ্গে চালাকি করে লাভ নেই, উঠে বসো। কাকাবাবু একইভাবে পড়ে রইলেন। লোকটি কাকাবাবুর দু গালে ছোট ছোট থাপ্পড় মারতে লাগলো। নাকের তলায় আঙুল রেখে দেখল, দু তিনবার চাপ দিল বুকে। রীতিমতন ঘাবড়ে গিয়ে সে বলল, মাই গড, সত্যি মরে গেল নাকি লোকটা? কিছুই তো পাওয়া যাচ্ছে না। আমার বসদের কি কৈফিয়ত দিব? তারা ভাববে আমিই মেরে ফেলেছি। পাশে দাঁড়ানো সন্তুকে সে জিজ্ঞেস করলো, এর হার্টের অসুখ ছিল? সন্তু মুখ নিচু করে চোখ মুছছে, মাথা নেড়ে জানালো, না। লোকটি কাকাবাবুর বুকে কান ঠেকিয়ে শব্দ শোনার চেষ্টা করলো, আর তক্ষুনি মৃত কাকাবাবু বেঁচে উঠলেন। লোহার মতন দু হাতের মুঠোয় লোকটির গলা চেপে ধরলেন প্রচণ্ড শক্তিতে। লোকটা শুধু একবার শব্দ করলো, আঁক। সন্তু সঙ্গে সঙ্গে লোকটির রিভলভার ধরা হাতটা একটা ক্যারাটের লাথি কষালো। রিভলভারটা উঠে গেল শূন্যে। জোজো আর ভিকো দুজনেই ছুটে গেল সেটা ধরতে। জোজোর পাতলা চেহারা, সে উঁচুতে লাফিয়ে ক্যাচ ধরে ফেলল। সেটা সে নিজের কাছে না রেখে সঙ্গে সঙ্গে ছুড়ে দিল সন্তুর দিকে। সন্তু সেটা লুফে নিয়েই ভিকোকে বলল, পিছু হটো, পিছু হটো। লম্বা লোকটা এর মধ্যে অজ্ঞান হয়ে গেছে। কাকাবাবু তাকে পাশে নামিয়ে রেখে নিজে উঠে বসলেন। কোটের ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন, রাবিশ, আজকালকার গুন্ডা বদমাশগুলো কোনো ট্রেনিং নেয় না, ভাবে যে হাতে একটা রিভলভার পেলেই সব কিছু জয় করে ফেলবে। রিভলভার ধরাটাও তো শিখতে হয়। ওর উচিত ছিল রিভলভারটা আমার কপালে ঠেকিয়ে তারপর আমাকে পরীক্ষা করে দেখা। সন্তু বলল, কাকাবাবু, তোমার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল? কাকাবাবু বললেন, দূর পাগল, হার্টবিট বন্ধ হয়ে গেলে কি মানুষ বাঁচে নাকি? বড় জোর 30 সেকেন্ড। ইচ্ছে করলে, মানে শিখলে, কয়েক মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকা যায়। সন্তু বলল, আমি তোমার বুকে কোনো শব্দও পাইনি। কাকাবাবু হেসে ফেলে বললেন, তুই ভয় পেয়ে গিয়েছিলি নাকি রে? আমি তো ভেবেছিলাম তুই অভিনয় করছিস। জোজো বলল, আমি ভয় পাইনি, আমি জানতুম তুমি কিছু একটা ম্যাজিক দেখাচ্ছ। কাকাবাবু বললেন, ঠিক ম্যাজিক নয়, যোগব্যায়াম করে এটা শিখেছি। মাঝে মাঝে হৃৎপিণ্ডটাকে একটু বিশ্রাম দেবার জন্য আস্তে করে দেওয়া যায়। তখনও চলে ঠিকই, তবে আস্তে, ঘুমের মধ্যে যেমন হয়, বাইরে থেকে সহজে বোঝা যায় না। জোজো বলল, আমি রিভলভারটা কীরকম ক্যাচ ধরলুম দেখলেন? ওটা যদি এই ভিকো ধরে নিত, তাহলে সব কিছু আবার অন্যরকম হয়ে যেত, তাই না? কাকাবাবু বললেন, ততক্ষণে আমি আমারটা বার করে ফেলতাম। তবু যা হোক, তুমি দারুণ ক্যাচ ধরেছ ঠিকই। জোজো বলল, আমি ক্রিকেটে উইকেট কিপার হয়ে খেলেছি। কাকাবাবু বললেন, তুমি অনায়াসে রঞ্জি ট্রফিতে খেলতে পারো। জোজো তাচ্ছিল্যের সঙ্গে বলল, মোহনবাগান ক্লাব থেকে আমাকে কতবার ডেকেছে। আমি কিন্তু ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছি, এখন পিয়ানো শিখছি। সন্তু রিভলভারটা তাক করে আছে ভিকোর দিকে। সে দুহাত তুলে আছে। এ পর্যন্ত সে একটাও কথা বলেনি। বোবা কিনা কে জানে। কাকাবাবু লম্বা লোকটার গলায় হাত বুলিয়ে বললেন, বেশ ফুলে গেছে, তবে ওর জ্ঞান ফিরে আসবে একটু বাদেই। কিন্তু ততক্ষণ কি আমরা এখানে বসে থাকবো? ভিকোর দিকে তাকিয়ে তিনি বললেন, ওহে, একে নিয়ে যাও, নিচে গিয়ে মুখে জলের ছিটে টিটে দাও। ভিকো এগিয়ে এসে লম্বা লোকটাকে কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করতেই সে উহ আহ করে উঠল।
তার জ্ঞান ফিরে আসছে। সে আচ্ছন্নভাবে বলল, ক্যা হুয়া? জোজো বলল, হুক্কা হুয়া। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুমি আমার নাম ধরে ডাকছিলে, তুমি আমাকে চেনো? লোকটি কোনো উত্তর দিল না। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, তোমার নামটা কি তা তো জানা হলো না। লোকটি তার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, মাই গান, ওয়্যার ইজ মাই গান? কাকাবাবু বললেন, ওটা তুমি ফেরত পাবে না, পুলিশের কাছে জমা দেব। যদি তোমার লাইসেন্স থাকে সেখান থেকে ফেরত নিয়ে নেবে। লোকটি এবার বলল, রাজা রায়চৌধুরী, এর শাস্তি তুমি পাবে, তোমাকে এমন শাস্তি দেওয়া হবে। কাকাবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, যাও যাও, এখন বাড়ি যাও, গলায় গরম শেক দাও, না হলে আরও ফুলে যাবে। এবার ভিকো তাকে টানতে টানতে নিয়ে গেল। ওরা অন্ধকারে মিলিয়ে যাবার পর কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চল, আমাদের হোটেলে ফিরতে হবে তাড়াতাড়ি, জামা টামা বদলে বেরুতে হবে না, রাত্রিরে নেমন্তন্ন আছে না।